আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সেটা হচ্ছে যারা এই রোগে আমরা ভুক্তভোগী, একমাত্র তারা এটার উপকারিতা বুঝবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি চাচ্ছি যে আমি উপকারটা পেয়েছি, যারা ভুক্তভোগী তারা এই উপকারটা পান। আমি আজকে কথা বলবো আইবিএস, একটা কমন প্রবলেম আমাদের দেশে প্লাস বহির্বিশ্বে। এই রোগটা যাদের প্রবলেমটা ফেস করছেন শুধু তারাই বুঝতে পারবেন, আর অন্যরা এই রোগ সম্পর্কে তেমনটা ধারণা করতে পারবেন না। আসলে আইবিএস রোগ নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। আইবিএস ছোট্ট একটি নাম, ডাক্তারি ভাষায় আইবিএস। ডাক্তাররা এর পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন ইরিটেবল বাউল সিনড্রোম। আমি যেহেতু এই রোগে দীর্ঘদিন ভুগেছি, অনেক ডাক্তারের পিছনে ঘুরেছি, এক কথায় বলা চলে যে ডাক্তারের হাট কাকে বলে। এই ডাক্তার চেঞ্জ করছি, ওই ডাক্তার চেঞ্জ করছি, এই ডাক্তার চেঞ্জ করছি। একটা সময় দেখা গেছে যে আসলে কোনো ডাক্তারই এই রোগটার সম্পর্কে কোনো কাজ করতে পারতেছে না। অনেক মেডিসিন দিয়েছেন, যে মেডিসিন খাইলে কিছুটা ভালো লাগে, পরবর্তীতে আর ভালো লাগে না। যখন আমি একটা সময় অনেকগুলো ডাক্তারের পিছনে ছুটতে অনেক টাকা খরচ করার পরেও এই রোগ থেকে পরিত্রাণ পাই না, তখন হচ্ছে নিজের মাইন্ড সেটিংয়ে আসলো যে আসলে এটা ডাক্তারি কোনো ওষুধে কাজ হবে না, এটা হয়তো বা আল্লাহ প্রদত্ত সবগুলো রোগী আল্লাহ প্রদত্ত, হয়তো বা এটার পিছনে বিশাল কোনো কজ আছে। আমি শুধু ডাক্তারেরা বলে যে এটা ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ রাখতে হবে, ভালো হবে না। তখন আমি দীর্ঘদিন, প্রায় এক যুগ, মানে আপনার হচ্ছে 12 বছর, আমি এটা বহন করার পরেও যখন আর ভালো হচ্ছে না, ঠিক আছে, ভালো যেহেতু হচ্ছে না, তখন আর হতাশা হলাম না। টোটাল কিন্তু 12 বছর হতাশায় ছিলাম। এখন ভাবলাম যে আমাকে এই দ্বিতীয় কোনো রাস্তা বের করতে হবে। আর এটা এমন একটা রোগ, এটা যার হবে উনি হচ্ছে ডিপ্রেশনে ভুগবেন, হীনমন্যতায় ভুগবেন, ঘুম কম হবে, চেহারা ঠিক থাকবে না, আরো অনেকগুলা উপসর্গ আছে। এই মুহূর্তে আমার সবগুলো মনে পড়তেছে না। আর আমার এটাই হচ্ছে জীবনের ফার্স্ট ভিডিও। আমি ভাবলাম যে এই ভিডিওটা সবার উদ্দেশ্যে একটা করা উচিত, যেহেতু আমি ভালো হয়ে গেছি, আমি সম্পূর্ণ এই রোগটা থেকে পরিত্রাণ পেয়ে গেছি, তাই আমি চেষ্টা করলাম মানে কিভাবে ভালো হলাম এই গল্পটা আসলে আমি সবাইকে বলতে চাই। একমাত্র এআইবিএস নামক যে সমস্যাটায় যারা ভোগেন শুধু তারাই এর ব্যথাটা বুঝবেন, বাকি সবাই এই ব্যথাটা বুঝবেন না। আজ আমি সরাসরি
ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবার সামনে প্রকাশ করার জন্য দ্বিধাদ্বন্দ্ব সরব লজ্জা ভেঙে সবার উপকারের স্বার্থে আমি এই ভিডিওটা আপলোড করলাম। আশা করতেছি যারা আইবিএসে আক্রান্ত আছেন বা আইবিএস প্রবলেম ফেস করতেছেন এটা থেকে যদি পরিত্রাণ পেতে চান, আমি কোনো ডক্টর নই, আমি এটার একজন পেশেন্ট। আমি যে কাজ করে এটার থেকে পরিত্রাণ পেয়েছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। বিশ্বাস করবেন কিনা জানি না, আইবিএস এই সমস্যাটা সম্পর্কে বলা চলে আমি পিএইচডি ডিগ্রি, ঠিক আছে। হয়তো অনেকজন হাসতে পারেন, তো আমার কিচ্ছু করার নাই। আর আশা করি যারা এটা ভুক্তভোগী আমার কথাগুলো একটু শুনলে বুঝতে পারবেন। এটা অনেকগুলা কারণ রয়েছে, এটা মানসিক সমস্যার সাথে অনেকটা জড়িত। আমি যতটুকু মনে করেছি, দীর্ঘদিন মনের ভেতরে কোনো সন্দেহ পুষে রাখলে অথবা একটা বিষয় নিয়ে খুব হতাশা ফিল করলে যে না এই সমস্যাটা আমি করে ফেলছি, হয়তো বা আমি বিশাল কিছু সমস্যা করে ফেলছি, হ্যাঁ, আমার মনে হয় আমি মনে হয় বিশাল আমার শরীরের ভিতরে হয়তো বিশাল বড় রোগ সৃষ্টি হয়েছে, আমি মনে হয় বাঁচবো না, এই ধরনের বিভিন্ন আপনার মনের ভিতরে প্রশ্ন সাড়া দেবে। দেওয়ার কারণে আপনার যে নার্ভাস সিস্টেমটা আছে, হ্যাঁ, আমরা যেটা হজম প্রক্রিয়া বলি, সেই এই ডিপ্রেশন বা দুশ্চিন্তা এমন একটা খারাপ জিনিস যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে, হজম শক্তিকে খুব খারাপ একটা পরিস্থিতিতে ফেলে দেয়, হ্যাঁ। আর আমি অনেকটা অ্যানালাইসিস করে দেখেছি আমাদের পাকস্থলীতে দুই ধরনের ব্যাকটেরিয়া, অনেক ঘাটাঘাটি করে দেখেছি, হ্যাঁ। একটা উপকারী ব্যাকটেরিয়া আর একটা আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আমরা অতিরিক্ত টেনশন করার কারণে উপকারী ব্যাকটেরিয়া গুলো আমাদের পেটের ভিতরে মারা যায়, যার কারণে আমাদের হজম শক্তি একদম কমে যায়, বাথরুমের সমস্যা হয়, পাশাপাশি ঘুম কম হয়। যখন এগুলো সমস্যা বৃদ্ধি পেতেই থাকে, তখন একজন আইবিএস রোগী মনে করেন তার স্বাস্থ্য আরো চরম অবনতির দিকে যায়, তার টেনশনটা আরো বেশি হয়ে যায়। তখন সে নিজেই ভাবেন যে আমার যে রোগটা হয়েছে হয়তো ডাক্তার ধরতে পারতেছে না, তখন খারাপ থেকে খারাপই হয়। একটা পর্যায়ে যখন আমি এরকম ফেস করতে আসলে বুঝলাম যে আসলে এটা রাস্তার নিচে গিয়ে বের করতে হবে। তখন রাস্তা বের করতে গিয়ে আমি বললাম এটা তো একটা যেহেতু প্রবলেম, সেহেতু মনকে খুব বোঝানোর চেষ্টা করলাম যে আজকে থেকে আমি টেনশন করব না, হ্যাঁ, টেনশন না করে খুব চেষ্টা করলাম। আসলে টেনশন তো না করার কিছু নাই, টেনশন তো এমনি আসে, সৃষ্টিকর্তার কাছে দোয়া কালাম করি। আর সবচেয়ে বড় কথা একটু বিনোদনের সাথে চলার চেষ্টা করছি, কোথায় বিনোদন আছে সেখানে ঘোরাফেরা করছি। যেহেতু এটা একটা মানসিক প্রবলেম প্লাস শারীরিক প্রবলেম, দুইটার সমন্বয়েই। আর আমি মনে করি বেশিটা মানসিক প্রবলেম। যেহেতু মানসিক প্রবলেমের মূল ট্রিটমেন্ট যেটা বুঝেছি, মনকে আনন্দের মধ্যে রাখা আর মনকে নেগেটিভ চিন্তা থেকে বাদ দেওয়া। এই আইবিএস এর মেন সমস্যাটা মাইন্ডের নেগেটিভ মনোভাব সৃষ্টি হয়,
যে আমার কিছু একটা হয়েছে, কিছু একটা সমস্যা আছে। আরে ভাই, সবসময় যখন আমার ভেতরে পজিটিভ থিঙ্কিংটা নিয়ে আসতে পারলাম, সৃষ্টিকর্তা এই বডি দিয়েছে, আমি যত কিছুই করি না কেন এই বডির উপরে, আমি এখানে অনেক কিছুই প্রকাশ করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। এক কথায় মনে রাখেন, আপনি যত কিছুই সমস্যা করেন, সেটা খাদ্য হতে পারে, আর সেটা আপনার শারীরিক কোনো বদ অভ্যাসের কারণে হতে পারে, আপনি সময় মতো খান না সেটাও হইতে পারে, ঠিক আছে, আপনি ভাজা পোড়া বেশি খাইছেন সেটাও হতে পারে। হ্যাঁ, এটা হওয়ার কারণে আপনি যখন একটা পর্যায়ে আপনার শরীরকে ইমব্যালেন্স করে ফেলছেন, তখন এই প্রবলেমটা যখন হয়, তখন মানসিক টেনশনটা যখন করেন, তখনই হচ্ছে এই প্রবলেমটা আসলে বৃদ্ধি পেতে থাকে একটা সময়। আমি মনে করি এই প্রবলেমটা যদি কেউ ফেস করতে না পারে সঠিকভাবে, এটা এত কঠিন একটা প্রবলেম, সে হয়তো বা একদিন কোনো সময় এটার কারণে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত তার বেড়ে যেতে পারে। কারণ যেহেতু এটা মানসিক একটা প্রবলেম, ঠিক আছে, আসলে এটা কোনো প্রবলেমই না। সর্বশেষ কথা হচ্ছে, এটা কোনো প্রবলেমই না। এখানে আমি আসলে ভাষায় অনেক কিছুই বলতে চাইছিলাম, হ্যাঁ, তো এই মুহূর্তে আমি আসলে কোনো প্রিপারেশন নিয়ে বসি নাই, যার কারণে সবগুলো আমি প্রকাশ করতে পারতেছি না। সর্বোপরি আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আইবিএস যদি ভালো করতে চান, সেটা হচ্ছে আপনার প্রথমেই আমি যেটা করে ভালো হয়েছি ইনশাআল্লাহ 100%, কোনো মেডিসিন ছাড়া, সেটাই আমি শেয়ার করতেছি। 9টার থেকে ফজর নামাজ পর্যন্ত। আপনার কিন্তু এটা একদিনে ভালো হবে না। যদি বলি যে একদিন, 1 মাস, 2 মাস, সো ইম্পসিবল। যারা বিশাল মাত্রায় এই সমস্যায় ভুগেছে, সেটা হইতেছে কমপক্ষে 6 মাস, 1 বছর আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। আমি শিওর, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে বলতে পারি, আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। আপনাকে হচ্ছে প্রথমে ঘুম ঠিক করতে হবে, 9টা থেকে ফজর অবধি ফজরের নামাজ পড়তে হবে, ঠিক আছে। পরে কি করেন, 9টার পরে ঘুমায় যেয়ে আপনার ফজরের পরে আর ঘুমাইতে পারবেন না আপনি, এটা হচ্ছে মূল শর্ত। আর পাশাপাশি হচ্ছে আপনাকে একটু কম করে খাবার খাওয়া লাগবে, ঠিক আছে। আর প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে দুধের, ডাক্তাররা বলে এটা হচ্ছে দুধ খেলে বৃদ্ধি হয়। আসলেই দুধ খেলে বৃদ্ধি হয়। কারণটা হচ্ছে, যারা ডিপ্রেশন করে, মানে ডিপ্রেশনের রোগী, তারা দুধ খেলে ডিপ্রেশনটা আরও বেড়ে যায়। এটা হাই ব্লাড প্রেশারের সাথে সম্পৃক্ত, তো তাই আমি মনে করি যে দুধই এটার মেন মেডিসিন হিসাবে কাজ করে। যখন আপনি মনের ভেতরে একটা বীজ বপন করতে পারবেন যে আজ আমি তো সারা জীবন দুধ খেলে আমার হচ্ছে সমস্যা হবে, এই মাইন্ডটা যখন আপনার সেটিং থাকবে, তখন আপনি দুধ খাবেন, আপনার সমস্যা হবে। শাক খাইলে আমার সমস্যা হবে, মাইন্ড সেটিং যদি থাকে সমস্যা হবে। মুড়ি খাইলে আমার সমস্যা হবে, মাইন্ড সেটিং থাকলে সমস্যা হবে। আর আপনার মাইন্ড সেটিংটা যখন করবেন এরকম যে দুধ খাইলে তো সারা বছর আমার সমস্যা হলো, আজকে আমি হচ্ছে দুধ খাবো, দেখি আমার তো এখন ঘুম টুম সব ঠিক হয়ে গেছে। যখন একটা লেভেলে চলে আসবে ঘুম, ঠিক আছে, টেনশন, তখন আমি মাইন্ড সেটিংটা যদি করতে পারেন যে ইনশাআল্লাহ আমার দুধ খাইলে কিছু হবে না, যে খাবারগুলা খাই সেগুলো আমার খাইলে কোনো সমস্যা হবে না, আমি মনে করি আস্তে আস্তে আপনি এখান থেকে পরিত্রাণ পাবেন। তবে অবশ্যই আপনি ভাজা পোড়া থেকে একজন সুস্থ মানুষেরও ভাজা পোড়া খাওয়া উচিত নয়, ঠিক আছে। ভালো থাকবেন, আবার
ইনশাআল্লাহ আরেকদিন আমি সাজায় গোছায় সবার সামনে বিস্তারিত আলোচনা করব। আজকে হঠাৎ করে আমার মনটা চাইলো যে আমি আজকে পরিপূর্ণ, যেখান যে একটা বিশাল ঝামেলা থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পেয়েছি, সবাইকে বিষয়টা জানানো উচিত। আসলে আমার বিষয় কেউ না বুঝলে কেউ নেগেটিভ কোনো মাইন্ডে নেবেন না। আর আমার আঞ্চলিকতার ভাষার মাধ্যমে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আল্লাহ।